স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন কথা সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। স্বাগত আপনাকে। আমরা গত কয়েকদিন ধরেই যে বিষয়টি আলোচনায় উঠে আসছে এবং বিভিন্ন গণমাধ্যমে যেটি আসলে প্রধান সংবাদের স্থান দখল করে নিয়েছে, এর মধ্যে রয়েছে গণপিটুনি, ক্রসফায়ার, তারও আগে যদি আমরা দেখি যে শিশু নির্যাতন, ধর্ষণ, তারও আগে যদি আমরা দেখি, এবং এই বিষয়গুলো কিন্তু এমন না যে হঠাৎ করেই বাংলাদেশে হয়েছে, এর আগে কখনো ছিল না। কিন্তু যখন থেকে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং তখন তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় পুরো বাংলাদেশের সব জায়গাতেই, ঢাকা সহ, রাজধানী সহ বাইরের যত জায়গা আছে সব জায়গাতেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যত বেশি আলোচনায় আসছে তত যেন আরো বেশি ঘটছে। যত বেশি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে, তাও যেন সেটাকে দমন করা যাচ্ছে না। এটির আসলে কারণ কি? কারণ তো ধরুন, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য, কিন্তু কারণ এত সহজে একটা কারণ দিয়ে এটাকে বিচার করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না। কারণ বহুবিধ। কারণ এটা একটা সমাজ বিরোধী কাজ, ধর্মবিরোধী কাজ, মানবিকতা বিরোধী কাজ। এই কাজগুলো দিনের পর দিন ঘটে চলেছে, একের পর এক ঘটে চলেছে। আমি যেটা মনে করি যে আমাদের সমাজের ভেতরে যে পচন ধরেছে আজকে বহুদিন ধরে, বহু বছর ধরে, সেগুলোর কিন্তু কোনো সুরাহা আমরা করতে পারিনি। একের পর এক অন্যায় ঘটে চলেছে, সেগুলোর কোনো বিচার পায়নি মানুষ। নইলে এই যে গতকাল আজকে যে খবরে পড়লাম 7 জনকে পিটিয়ে মেরেছে, তার মধ্যে 4 জন ডাকাত সন্দেহে পিটিয়ে মেরেছে। এই পিটিয়ে মারাটা কিন্তু বহু বছর ধরে এই কালচার শুরু হয়েছে। তাদের কি শাস্তি হয়েছে, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আমরা কিন্তু কিছুই জানি না। সব কিছু কিন্তু খবরের কাছে আসে ভাসমান খবরের মতো, তারপর সেগুলো তলিয়ে যায়। অর্থাৎ আমাদের আইনের যে শাসন, অর্থাৎ একটি দুর্ঘটনা বা একটি অ্যাট্রোসিটি সমাজে ঘটার সঙ্গে সঙ্গে তার বিচার বা প্রতিকার মানুষ পায় না। যার জন্য পায় না বলে মানুষ এখন এত সাহসী হয়ে উঠেছে যে তারা মনে করছে যে আমি যদি কোনো রাজনীতির ছত্রছায়ায় থাকি, আমি যে কোনো ধরনের কাজ করে আমি পার পেয়ে যেতে পারি। ডাকাতরা অবশ্য কোনো রাজনীতির ছত্রছায়ায় নেই, কিন্তু তারা সুযোগ পেলে তারাও রাজনীতিতে অংশ নিতে পারে, কারণ আমাদের দেশে রাজনীতিতে যে কোনো মানুষ অংশ নিতে পারে। কিন্তু গণপিটুনির যে বিষয়টি রাজনৈতিক সংস্কৃতির কথা বলছেন, সেটা অন্যান্য ক্ষেত্রে হয়তো সত্যি হতে পারে। গণপিটুনিতে কিন্তু আমরা রাস্তায় দেখি যখন কোনো পকেটমার বা ছিনতাইকারী ধরা পড়ে, বা পকেটমার ছিনতাইকারী সন্দেহে কাউকে ধরা হয়, তাকে যখন গণপিটুনি দেওয়া হয়, সেই গণপিটুনিতে কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষও অনেক সময় অংশ নেয়, বেশিরভাগ সময় অংশ নেয়। সেই কারণটা আসলে কি? এটা তো খুবই স্বাভাবিক। কারণ আমি যদি দেখি যে একজন এইভাবে পিটিয়ে পার পেয়ে যাচ্ছে, তখন আমার ভেতরেও যে নেগেটিভ থটসগুলো আছে, আমার ভেতরে যে রাগ আছে, ক্ষোভ আছে, আমার ভেতরেও যে ধরনের প্রতিহিংসা আছে বা হিংসা আছে, যেগুলো আমরা সমাজের ভয়ে, আমরা আইনের ভয়ে নিজেদেরকে দমন করে রাখি, সেগুলো তখন বাইরে বেরিয়ে আসবে। তো আমি যদি একজনকে দেখি যে সে অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, তাহলে আমি কেন করব না? আমিও তো এভাবে পার পেয়ে যাব। আমি তো প্রায়শ দেখি কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে সে কোনো না কোনো রাজনীতিতে বিলং করে। তো এগুলো কোত্থেকে ঘটে, কিভাবে ঘটে? এই যে কয়দিন আগে যে ঘটনাটি ঘটলো যে একটি পাগল ছেলেকে, যে মা হারাবার পরে অ্যাবনর্মাল বিহেভিয়ার করতো এবং সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে চুরির দায়ে যেভাবে মারা হলো, সে তো একটা রাজনৈতিক দলের সদস্য এবং নামকরা সদস্য। এবং তিনি যখন সবাই বলছে, পাড়ার সবাই বলছে, সবাই জানে ওখানে মাদকের ব্যবসা ছিল, ওখানে মারপিট হতো, ওখানে জুয়া খেলা হতো, যে মুহূর্তে ভদ্রলোক মানে এটা করলেন, সেই মুহূর্তে ধরা পড়া গেল তিনি একজন রাজনৈতিক দলের একজন নামকরা মানুষ। তো সুতরাং তিনি যে হঠাৎ করে পুলিশের ক্রসফায়ারে যে মারা গেছেন, এ সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। এই ধরনের, এবং কারা বলছেন? রাজনীতিবিদরা বলছেন। এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা যোগাযোগ আছে, লিঙ্ক, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। আমি যদি একটির বিচার না করি, তাহলে আরেকটির বিচারও আমি করতে পারবো না। আমি যদি একটির বিচার প্রথম থেকে করতাম, তাহলে পরে আজকে আমাদের সমাজে এই ধরনের অরাজকতা হতো না। আমাদের সমাজে ধর্ম কোথায়, মানবিক বোধ কোথায়, নৈতিকতা কোথায়, কোথায় হারিয়ে গেল সেগুলো? আমরা এই আলোচনায় ফিরছি, একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। নিচ্ছি 50 সেকেন্ডের একটি বিরতি। তো আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আমরা কথা বলছিলাম ক্রসফায়ার এবং আরো অনেক কিছু নিয়ে আমাদের কথা উঠে আসছিল বিরতির আগে। তো যেটা বলছিলাম যে আমরা হাজারীবাগে যে ঘটনাটি দেখলাম, বা আরো অনেক জায়গায় যে ঘটনাগুলো দেখেছি, আমরা কুষ্টিয়ার ক্ষেত্রে যে ঘটনা দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখছি যে কোনো একটা মারামারি হয়েছে বা গণপিটুনিতে কাউকে মেরে ফেলা হয়েছে, গণধুলাই করা হয়েছে, শিশু নির্যাতন করা হয়েছে, এবং তারপরে সেটার অনেক ক্ষেত্রেই বিচার হয় না যারা গণপিটুনি দেন বা যারা গণধুলাই দেন, শিশু নির্যাতন করেন। সেটা নিয়ে অনেকেরই অভিযোগ আছে যে বিচারহীনতা নেই এই
এই জন্য হয়তো এই ধরনের বিষয়টা উৎসাহিত হচ্ছে, সেটাকে আবার বলা যায় এক ধরনের ট্যাকল দেওয়ার জন্য এই ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, হার্ড লাইনে যাওয়া, এই ধরনের কারণে দেখা যাচ্ছে যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে আবার বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। তাহলে দুটো বিষয়ই আসলে একই রকম হচ্ছে না? দুটোই তো আসলে বিচারহীনতা। দুটোই বিচারহীনতা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু জনগণের ভেতরে এত একটা নিরীহ জনগণের ভেতরে এত একটা ক্ষোভ, এত একটা শোক, যে যখন তারা শোনে যে সেই সন্ত্রাসীটা মারা গেছে, তা কিন্তু বলে যে বেশ হয়েছে, মারা গেছে, বেশ হয়েছে। কিন্তু যদি একটু মাথা ঠান্ডা করে তারা চিন্তা করে, এটাও বিচারহীনতাই বটে। জনগণের ভেতরে এই যে খুশি হয় তারা মারা গেলে, কেন? তার কারণ হচ্ছে যে বিচারহীনতা সংস্কৃতি এত সুদূরে পৌঁছেছে, এত শিকড়ে তার অবস্থান, যে এখন জনগণের ভেতরেও এই ক্ষোভটা আসছে, মরে গেছে, বেশ হয়েছে। আহা বলছে না তারা, এইটা বলছে না। অনেকে বলছে বিচার করে কি লাভ, বিচার কি হবে? সে বসে থাকবে জেলখানায় বহাল তবিয়তে, মোবাইল নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করবে, 10 বছর পরে তার বিচার হবে, 10 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। ওই বিচার কি কোনো বিচার হলো? আমরা ওই যে প্যারাসিটামল, বিষাক্ত প্যারাসিটামল খেয়ে কত বছর পরে 23 বছর পরে, তারা তো তাদের ফুল লাইফ লিড করেছে। 23 বছরে একটা লোক যদি যুবক থাকে, তার পূর্ণ জীবন সে লিড করেছে। এই যে আমাদের যে বিচার হচ্ছে, এত দীর্ঘায়িত এই বিচার, যে একটা মানুষ কোন কালে একটা অপরাধ করেছে, তারপরে তার পূর্ণ জীবন সে পার করছে, এমনিতেও সে মারা যেত হার্ট ফেলিয়ার হয়ে, সেখানে আইনের বিচারে সে জেলখানা হচ্ছে বা মৃত্যুদণ্ড হচ্ছে। এই বিচার তো বিচার না হওয়ারই সামিল। এরকম বিচার হবার কি কোনো প্রয়োজন আছে? যারা যারা আত্মীয় স্বজন যারা বিচার চেয়েছিলেন, তা তো অনেকেই মরে গেছেন, হয়তো কেউই নেই। সেই বিচার এখন চোখে দেখছে কে? আমরা যদি আত্মীয় স্বজনের মনে শান্তির জন্য বিচার করি, তা 23 বছরের কোনো দরকার ছিল? সুতরাং এগুলো তো ফালতু বিচার, আমি বলবো সত্যিকার অর্থে এগুলো কোনো বিচারই নয়। এগুলো মানে মানে মুখ রক্ষা করার জন্য বিচার, যে আইন আছে, ঢিলে চালে চলছে, যুগের পর যুগ ধরে চলছে, এককালে একটা বিচার হলো, এটা কোনো মানে হয় না। এই বিচার, এটা এক ধরনের বিচারহীনতাই বটে। আমরা আমরা আরো একটি বিরতি নিব। বিরতি থেকে এসে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে বিচারহীনতার সংস্কৃতি বলছেন সেটি ঠিকই আছে, এবং আমরা নানাভাবে বিচারহীনতার সংস্কৃতি, সেটির ভুক্তভোগী হই। কিন্তু আমি বা আপনি চাইলেই তো কোনো একটি গণধোলাই, গণপিটুনি বা এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে অংশ নিতে পারবো না। সবাই কিন্তু পারবে না। যারা পারছে তাদের সেই পারার পেছনে আসলে কি ধরনের সবাই কাজ কিন্তু কাজ পারে, করছে, সবাই কিন্তু সুযোগ পেলে পারে। আমরা এই বিষয়টা আলোচনা করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরো আলোচনা হবে একটি বিরতির পর। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। আমরা বিচারহীনতার সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম, এবং আপনি বলছিলেন যে সেটি আসলে উৎসাহিত করে এই ধরনের মানুষের যে সহিংস আচরণ, বিশেষ করে গত কয়েকদিন আমরা যা দেখছি। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি তো আসলে পুরো বাংলাদেশেই আছে, এবং প্রায় সবাই বলতে গেলে কোনো না কোনো ভাবে কম অথবা বেশি সেটার ভুক্তভোগী। কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছিল, যে আসলে চাইলেই কি যে কোনো কেউ এই ধরনের সহিংসতায় অংশ নিতে পারে? আমি বা আপনি বা সাধারণ মানুষ? অবশ্যই পারে। যদি একটা মানুষ দেখে যে আমি এই ধরনের অ্যাট্রোসিটি করে পার পেয়ে যাচ্ছি, তাহলে সেই মানুষটার ভেতরে যে দুষ্টু বুদ্ধি থাকে, সেটা তো উস্কানি দেওয়া হচ্ছে। অর্থাৎ অমুকে মেরে পার পেয়ে গেল, আমি কেন মারতে পারবো না? আমারও তো রাগ আছে, আমারও তো ক্ষোভ আছে। আমি যখন আগে আইনের কাছে যেতাম, এখন তো আমি আইনের কাছে যাব না, আমি নিজের হাতে আইন তুলে নেব, নিজের হাতে তাকে শাস্তি দেবো। আমি তো অত দেরি করতে পারছি না। সুতরাং আমার যখনই রাগে ক্ষোভ, এমনকি সামনে একটা মোবাইলের জন্য, মাছ চুরির জন্য আমরা বাচ্চাদের মেরে ফেলছি, একটা অন্য জায়গায় কাজ নিয়েছে বলে সেই ছেলেকে আমরা মেরে ফেলছি। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা কত সহজেই জ্বলে উঠছি, আমরা কত সহজেই হিংস্র হয়ে উঠছি। অর্থাৎ আমি জানি যে আমার হিংস্র হবার পথে এখন আর কোনো বাধা নাই। আমরা কি আসলে খুব সহজে হিংস্র হচ্ছে? বিষয়টা কি এরকম নাকি অনেকক্ষণ অনেক কিছু সহ্য করতে 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 এক পর্যায়ে গিয়ে আমাদের কিন্তু যারা অনেক কিছু করতে 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 করছে, যারা কিন্তু সহ্য করা, তারা কিন্তু এখনো সহ্য করে যাচ্ছে, এই নিরীহ জনগণ। কিন্তু যাদের হাতে বিন্দুমাত্র ক্ষমতা আছে, যাদের হাতে বিন্দুমাত্র মানে কি বলবো, যে তারা অনেক দিক থেকে সলভেন্ট, তারা জানে যে আমরা আইনকে বুড়ো আঙুল দেখাতে পারবো, তাদের সাহস কিন্তু অনেক অনেক বেশি। সাধারণ জনগণের থেকে তাদের সাহস অনেক বেশি। আর আপনি যে বলছেন গণপিটুনি দিলে, আমিও একটু পিটুনি দিয়ে আসছি, এটা তো মানুষের ভেতরে যে নেগেটিভ থটসগুলো থাকে, যেগুলো আমরা ভয়ে লুকিয়ে রাখি। আমি যখন দেখি অন্য মানুষ, আমার মতো একটা মানুষ একজনকে মারছে, তখন আমি সেটাতে শরিক হবই। কিন্তু সবাই তো হয় না। সবাই তো হয় না। রাস্তায় যখন গণপিটুনি হয়, হ্যাঁ, সবাই কিন্তু হয় না। কিন্তু সবাই দেখে, দেখাটাও তো একটা অপরাধ। আমি যদি একটা জিনিস আমরা ছেলেবেলায় কি শিখেছি, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ে কিন্তু সমান দোষী। আমরা একজনকে পিটিয়ে মারছে, আমরা দেখছি, রণজিৎকে মেরে ফেললো,
এই যে ক্যাডার সার্ভিসের ছেলেপেলেরা, আমরা তাকিয়ে দেখলাম না কয়টা লোক প্রকাশ্য দিনের বেলায় রণজিৎ ছেলেটাকে যে পিটিয়ে মারলো, কোপ দিচ্ছে, কয়টা লোক এগিয়ে গিয়েছে তাকে প্রতিবাদ করতে? তারা দেখেনি? তারা তো দেখেছে, মোবাইলে ফটো তুলেছে, মোবাইলে সেই মোবাইল আমরা বাইরে দেখেছি, সেদিন একটি ছেলে মারা গেল, মোবাইলে তার ফটো তুলে দেখানো হচ্ছে না? এটাও তো এক ধরনের নেশা, এটাও তো এক ধরনের বিশ্বজিতের আনন্দ। কথা বলছিলেন? বিশ্বজিতের পরে তো সেদিন রাজন হত্যা, তাকে মোবাইলে তুলে মানে তোমার ছড়িয়ে দেওয়া হলো না সব জায়গায়, ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো না? আরেকটি প্রশ্ন আপনার এই কথা সূত্রে আমার মনে আসলো, সেটি হচ্ছে যে আমরা ধর্ষণ দেখেছি, শিশু নির্যাতন দেখেছি, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে অনেকদিন ধরেই, কিন্তু এগুলোর সাথে যেমন একটু বেশি মাত্রাতিরিক্ত নির্যাতন মানে নৃশংসতা বর্বরতা যোগ হচ্ছে। কারণ যেভাবে রাজনের পরে আরেকটি শিশুকে মারা হলো, আমরা দেখলাম রাকিবকে খুলনায় বাতাস দিয়ে পেট ফুলিয়ে তাকে মেরে ফেলা হলো, রাজনকেও যেভাবে ভিডিও করা হলো, এইরকম বাড়তি যে নৃশংসতা, সেই নৃশংসতার কারণ কি? শোনো, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ভায়োলেন্স ব্রিডস ভায়োলেন্স। তুমি এক জায়গায় নৃশংসতা করবা, সেই নৃশংসতা যদি ইমিডিয়েট বিচার না হয়, আরেকটি ওর থেকে বড় নৃশংসতা হবে। মানুষ কিন্তু নৃশংসতার মধ্যে আনন্দ পায়। মানুষ কিন্তু বেসিক্যালি অ্যানিমাল, পশু। তাকে ধর্ম দিয়ে, তাকে মানবিক বোধ দিয়ে, তাকে শিক্ষা দিয়ে, তাকে সমাজ তাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আইন তাকে নিয়ন্ত্রণ করে। যখন সেগুলো থাকে না, সেগুলো লুজ হয়ে যায়, মানুষ তো পশুর সমান, তাকে তুমি কোনো কিছু দিয়ে বাঁধতে পারবে না। তার ভেতর থেকে একবার পশু প্রবৃত্তি যদি তুমি বের করে আনতে পারো, তখন তো সে খুব ডেয়ারিং। মাদকের কথা ভুলে যেও না, মদ, মাদকদ্রব্য, এইগুলো যে ধ্বংস করেছে যুব সমাজকে, যাদের ভেতরে যে মানবিক বোধ, সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলছে। মাকে তারা খুন করছে। আরে একটি মেয়েকে ইভটিজিং এর জন্য তার মা প্রতিবাদ করার জন্য আজকেই পেপারে বেরিয়েছে, মাকে মেরে ফেলেছে। এটা কোনোদিন কোনো দেশে ঘটেছে? কখনো আমাদের দেশে ঘটেছে যে ইভটিজিং যে আমি করব তোমার মেয়েকে, তুমি কিছু বলতে পারবে না? তাহলে তোমাকে তাও কি পিটিয়ে মেরে ফেলা, গুলি করে মেরে ফেলুক বা অন্যভাবে মেরে ফেলুক, পিটিয়ে মেরে ফেলা। এটা কি ধরনের আইন চলছে দেশে এবং কি ধরনের সমাজ ব্যবস্থা চলছে দেশে? তাকে যখন পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আশেপাশে লোকজন কি ছিল না? তাকে কি রাতের গভীরে পিটিয়ে মেলা হয়েছে? প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মেলা। লোকগুলো দেখেনি, সেগুলো ভিডিও করেনি? আমি তো বলতে পারি সেগুলো ভিডিও তোলা হয়েছে। তো সুতরাং এটা বললে হবে না। এটা হচ্ছে যে আমরা যে মুহূর্তে আইনকে একদল বুড়ো আঙুল দেখাবে আর একদল সেই নিগৃহীত হবে, অবশ্যই এই ধরনের অ্যাট্রোসিটি, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড, এই ধরনের নৃশংসতা সমাজে ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। এর আর কোনো শেষ নাই। এবং ভায়োলেন্স ব্রিডস ভায়োলেন্স। আমি ওই ছেলেকে এইভাবে মেরেছি, আরেকটি ছেলে আরেকটি ছেলেকে তার থেকেও নৃশংসভাবে মারবে, এবং সেগুলো ফেসবুকে দেবে, এবং সেগুলো তুলে সব জায়গা প্রচার, সেগুলো আরো বেশি প্রচার হবে এবং সেগুলো আরো বেশি বাড়বে, সেটাই বলছেন। আমরা আরো একটি বিরতি নিয়ে ফিরছি আবার আলোচনায়। নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে ধর্মীয় অনুশাসন, সামাজিক যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই সবগুলো লুজেন্ড হয়ে যাচ্ছে, সেগুলো ঢিলে হয়ে যাচ্ছে বলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে আপনি বলছিলেন। কিন্তু ধর্মীয় অনুশাসনের কথা যদি আমরা বলি, বাংলাদেশের মানুষের কিন্তু এক ধরনের পরিচিতি আছে ধর্ম ভীরু হিসেবে, এবং ধর্মীয় অনুশাসনটাও কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে অনেক বেশি মেনে চলা হয়। এবং বাংলাদেশে যদি আমরা ধর্মীয় শিক্ষার কথা বলি, মাদ্রাসা শিক্ষা বা অন্যান্য যে শিক্ষাগুলো আছে, সেগুলো কিন্তু বেশ বড়সড় আকারে আছে, বিস্তৃত আকারে আছে। কিন্তু তারপরও আমরা কিন্তু বিভিন্ন ইসলামিক দলের কথাই বলি, আমরা জামায়াত ইসলামী বলি, হেফাজতে ইসলামী বলি, তারা যখন মাঠে নামে কোনো একটা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে, রাজনৈতিক কর্মসূচি নিয়ে, তখন কিন্তু সেখানেও আমরা দেখছি যে সহিংসতা উস্কানি পাচ্ছে। আমরা মাদ্রাসার কথা যদি বলি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশু নির্যাতনের নানা ধরনের ঘটনাই কিন্তু উঠে আসছে গণমাধ্যমে। তাহলে সেটার কারণ কি? আমি তো একজন মনস্তত্ত্ববিদ, আমি এইটা নিয়েই কাজ করি সমাজে সবসময়। আমি যেটা দেখেছি, কঠোর ধর্মীয় অনুশাসন বা কঠোর যে কোনো ধরনের অনুশাসন মানুষকে অমানবিক করে তোলে, মানুষকে নিষ্ঠুর করে তোলে, মানুষকে একরোখা করে তোলে, মানুষকে জেদি করে তোলে। তারা মনে করে আমি যে অনুশাসনের ভেতর দিয়ে বড় হয়েছি, তুমিও সেইভাবে হতে হবে। তুমি যদি না হও, তাহলে তোমাকে আমি এই করব সেই করব, তোমার বেঁচে থাকা অধিকার নেই। এই যে কঠোর ধর্মীয় অনুশাসন ছোট্টবেলা থেকে বাচ্চাদের মানবিক বোধকে পিষ্ট করে, ধীরে ধীরে নষ্ট করে ফেলে। তোমার ধর্মীয় অনুশাসনের সঙ্গে সঙ্গে প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলোও থাকতে হয় সাইড বাই সাইড, যাতে একটি বাচ্চা মনে করে যে না, আমার ধর্মীয় অনুশাসন হলেও আমি অন্য দিক থেকে এটার ক্ষতিপূরণ পাচ্ছি। তো এটাকেও বুঝতে হবে। আমাদের সর্বক্ষণ ধর্মীয় কথা বলে বাচ্চাদেরকে ধর্মের প্রতি মন রাখলে সেটা একটা মানুষ,
তার তো অনেক চোখ আছে, কান আছে, তার অনেক ধরনের শখ আছে, স্বাদ আছে, সবকিছু আছে। সে রাত দিন ধর্ম করার পরেও সে একটা মানুষ। তা অনেক কিছু মানবিক গুণাবলী তার ভিতরে আছে, সেই মানবিক গুণাবলীগুলোকে স্ফুরিত করতে হবে। কিন্তু ধর্মের মধ্যে তো মানবিক গুণাবলীর কথাই বলা হয়েছে। কিন্তু সেই মানবিক মিথ্যা বলা মহাপাপ, সেটা ধর্মেই বলা হয়েছে। বিদ্যা পড়া মহাপাপ বলা হয়েছে, কিন্তু সেই মানবিক গুণাবলী তাহলে যদি যাদের হাতে ধর্ম, যারা এইভাবে ছেলে মেয়েদের মানুষ করছেন, তাদের ভিতরে সেই মানবিক গুণাবলী আসছে না কেন, সেটা কোশ্চেন করি আমরা। সেটা আমরা অবশ্যই কোশ্চেন করি। একটি স্কুলের বাচ্চাকে মেরে ফেলছে, তাহলে শিক্ষক কি মানবিক বোধ তার ভেতরে জাগ্রত করছেন, সেটা আমরা কোশ্চেন করি। নীতি কথা বলে কোনো বই বাচ্চাদের পড়ানো হয় কি না, সেটা নিয়ে আমি কোশ্চেন করি। আমার মনে হয় না যে আমি সব কিছুর সঙ্গে আমি সাহিত্যের একটা যোগাযোগ খুঁজি। আমার মনে হয় আমাদের ছোট্টবেলা থেকে সাহিত্যহীন করে ছেলেমেয়েদের তৈরি করা হচ্ছে, সংস্কৃতিহীন করে তৈরি করা হচ্ছে। সাহিত্য এবং সংস্কৃতিহীনতা একটি মানুষকে অমানুষ করে তোলে। আপনি তো আসলে মনোরোগ বিশেষজ্ঞের পাশাপাশি একজন কথা সাহিত্যিক, তো সেই দিক দিয়ে আমি কথা বলি যে সাহিত্য আমাদের যেই ছোটবেলা থেকে ক্লাস 1 2 3 4 5 6 ধাপে ধাপে আমরা অনেক কিছু শিখে আসি। সেই ক্ষেত্রে সাহিত্য কিন্তু আমরা সবসময় দেখি যে একটি বড় ভূমিকা রাখে মানুষের, বাচ্চাদের, শিশুদের মনোজগৎ তৈরির ক্ষেত্রে। সেই সাহিত্যকে কোন ক্লাসে, কোন শ্রেণীতে কোন সাহিত্য দেয়া হবে এবং কি কারণে দেয়া হবে, তাদেরকে কিভাবে গড়ে তোলা হবে, কিভাবে প্রভাবিত করা হবে, সেই বিষয়ে আসলে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটি, সেটায় কোনো ধরনের কোনো আলোচনা বা কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আপনি দেখতে পান? আমি তো দেখতে পাই না। আমি তো তাদের বাংলা বই পড়ে দেখেছি, ক্লাস 2 3 4, মানে অখাদ্য। যেমন পাতা নষ্ট, পাতাগুলো খারাপ, তেমনি ছাপা ভুল, অশুদ্ধ উচ্চারণ, মানে কোনো প্রকারেই কোনো একটা বাচ্চা সেই বইয়ের দিকে আকৃষ্ট হবার কোনো কারণই নেই। কিন্তু আমরা সাহিত্য ছেলেবেলায় যে বই পড়তাম সেই বই তো আর নেই। আমরাও ছেলেবেলায় তুলোট কাগজেই বই পড়তাম, খুঁজে ভালো বই পড়ছি তা না, কিন্তু সেই বইয়ের ভেতরে অনেক ধরনের অনেক কিছু ছিল, ছবি ছিল, আঁকা ছিল, ভালো ভালো কথা ছিল। সেগুলো আমি তো আজকালকার বাচ্চাদের বই পড়ে আমি কিছুই বুঝতে পারি না। আমার তো মনে হয় না আমরা যদি বুঝতে না পারি বাচ্চারা বুঝতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং সেই ধরনের নীতিবোধ আমরা যে ছোটবেলায় পড়েছি, ঈশপের গল্প, তারপরে কচ্ছপ আর খরগোশের দৌড়াদৌড়ি, কত কিছু আমরা পড়ছি না, ছোট ছোট অনেক ছোট ছোট গল্প পড়ছি, সেগুলো বড় হয়েও কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাই তো আমার তাড়াহুড়ো করা ঠিক না, ধীরে সুস্থে কাজ করা উচিত। ওই যে কচ্ছপের দৌড় আর খরগোশের দৌড়, এগুলো তো আমাদের মাথার মধ্যে স্টাক করে গেছে। সেই ধরনের নীতিকথা, নীতিবোধ আমরা কি আমাদের বাচ্চাদের দিতে পারছি? একটা স্কুলে তো বাচ্চাকে ভর্তি করতে গেলে আমার টাকা ঘুষ দিতে হচ্ছে, তো সেই স্কুলে নীতিবোধ আমার ছেলে মেয়ে কি শিখবে? শিক্ষক শিক্ষিকারাই তো নীতিবোধ মেনে চলেন না, তাহলে বাচ্চারা কি নীতিবোধ শিখবে তাদের কাছ থেকে? তাদের মনের ভেতরে কিভাবে বেশি ছাত্র পড়াবো, বেশি টাকা রোজগার করব, কোন ছেলেকে 8 ঘন্টা পড়াবো, কোন ছেলেকে 1 ঘন্টা পড়াবো, এইভাবে করলে তো হবে শিক্ষার্থীদের না। মনের মধ্যে মনে একটা জিনিস ঢুকে গেছে যে যেভাবেই হোক অনেক ভালো গ্রেড পেতে হবে, না হলে অনেক সেটা সম্ভব ভালো না। গ্রেডের পরে এখন বাবা আমার, এমনকি বাচ্চারা আত্মহত্যা পর্যন্ত করছে বাবা আমার মনের মতো করে গ্রেড তারা পায়নি বলে। এই ধরনের ব্যাপার তো আমাদের সময় ছিল না। তখন তো এই কম্পিটিশন ছিল না, প্রতিযোগিতা ছিল না। এখন যেটা হয়েছে, বাচ্চারা তো টোটালি কনফিউজড, তারা বাবা মাকে সন্তুষ্ট করবে নাকি নিজেকে সন্তুষ্ট করবে। যার মধ্যে প্রায় বাচ্চা দেখা যাচ্ছে ক্লাস 10-এর পরে হাতে মোবাইল, একটা বয়ফ্রেন্ড। কোনো বাচ্চা যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না থাকে, সে তাই স্কুলে তা পাত্তা পায় না। তো এই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কালচার কিভাবে শুরু হলো? এখন দেখুন প্রত্যেকটা নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দুজনেই কিন্তু কর্ম ব্যস্ত, দুজনেই কাজে চলে যাচ্ছেন, তাতে কোনো সময় নেই ছেলে মেয়েকে সময় দিতে। তখন কোনো একটি বাচ্চা যদি মা থেকে বকা দেয়, তখন বন্ধুর কাছে গিয়ে বলে, জানো আমার মা আজকে খুব বকা দিয়েছে, আমি কালকে পড়া করিনি বলে। তখন বন্ধু কি বলে জানেন? বন্ধু বলে, তোমার একটা বয়ফ্রেন্ড হওয়া দরকার। কেন বয়ফ্রেন্ড হওয়া দরকার? তার সঙ্গে তুমি শেয়ার করতে পারো। আগে আমাদের বাবা মার সেই শেয়ারিং এর জায়গাটা এখন আর নেই। বয়ফ্রেন্ড নিচ্ছে, গার্লফ্রেন্ড নিচ্ছে। এখন যেটা আমাদের নানি, চাচি, দাদি, ফুপু, খালা, আমাদের বাড়িতে 3-4 জন খালা ছিল অবিবাহিত, 3-4 জন ফুপু থাকতো, তাদের কাছে কি ফুপু বলতো, আহারে বকা দিয়েছে মনে, আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, বা খালারা যত্ন করতো। আমরা তো শেয়ার, দাদি রাতের বেলা গল্প বলছে, এটা তো এখন শুনলে লোকে হাসবে যে এই সমস্ত আতুল বাতুল কথা। আতুল বাতুল কথা বলছি এই কারণেই যে আতুল বাতুল জিনিসগুলো নেই বলে আমরা এত বেশি, মানে আপনি বলতে চাচ্ছেন আসলে যে পরিবারে আগে যে বন্ধুত্বের জায়গাটা ছিল সবার মধ্যে, সেই বন্ধুত্বের জায়গাটা এখন আর নেই। শেয়ারিং এর জায়গা নেই। এখন ছেলেমেয়েরা, প্রতিটা ছেলেমেয়ের একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতেই হবে, নইলে তার শেয়ারিং এর জায়গা হচ্ছে। আমরা আবারও ফিরছি আরো একটা ছোট্ট একটা বিরতি নিয়ে, নিচ্ছি 1 মিনিটের বিরতি। স্বাগত আরো একবার বাংলাদেশ এখনে। ম্যাম, আমরা ক্লাসে শিক্ষার্থীদের যেই
শিক্ষা দেয়া হয়, যেই বইগুলো পড়তে দেয়া হয়, সেই বইগুলোতে যে কন্টেন্ট থাকে সেগুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু শিক্ষার পাঠ্যক্রমে যা আছে, পাঠ্যক্রমের বাইরের যে জিনিসগুলো আমরা সেগুলো যদি বলি, আপনি ঈশপের গল্প বলছিলেন, আমরা কিন্তু সবসময় দেখেছি যে স্কুলে হোক, পরিবার থেকে হোক, আমরা যখন ছোট ছিলাম তখন পর্যন্ত পড়াশোনার বইয়ের, পাঠ্য বইয়ের পাশেও কিন্তু অনেক ধরনের বই পড়ার জন্য পরিবার থেকে, স্কুল থেকে, সব জায়গা থেকে উৎসাহিত করা হতো, এবং সেই ধরনের বই কিন্তু আমরা পেতামও। ঠাকুরমার ঝুলি, ঈশপের গল্প, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অনেক ধরনের বই আমরা পেতাম। এখন যে বইগুলো বের হচ্ছে, আমরা 21শে বইমেলা এখন দেখি যে প্রচুর স্টল থাকে, প্রচুর প্রকাশনী আছে, প্রচুর পরিমাণে বই বের হয়, কিন্তু সেই বইগুলো কি আমরা আগে যে এরকম বই পেতাম, সেই ধরনের শিশুদের জন্য সেই রকম বই কি আছে শিক্ষা দেওয়ার মতো? আপনাকে একটা কথা বলি, হয়তো বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু আপনি যদি এই মুহূর্তে ঢাকা শহরে সার্ভে করেন, দেখবেন কয়টা বাড়িতে একটা বইয়ের আলমারি আছে। হ্যাঁ, বইয়ের আলমারি আছে। আমাদের কোরআন শরীফ রাখা আছে, পবিত্র কোরআন শরীফ রাখা আছে, ওখানে পবিত্র ধর্মগ্রন্থে অন্য অন্য জিনিস রাখা আছে, একটা দুটো বিজ্ঞানের বই রাখা আছে, একটা দুটো কম্পিউটার সায়েন্সের বই রাখা আছে। কিন্তু কয়টি বাড়িতে, আমি বলতে পারি তারা মধ্যবিত্ত, উচ্চ শিক্ষিত, কয়টি বাড়িতে একটি বইয়ের আলমারি আছে? যে বইয়ের আলমারিতে শিশুতোষ রচনা আছে, যে বইয়ের আলমারিতে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, যে বইয়ের আলমারিতে শরৎচন্দ্র আছেন, যে বইয়ের আলমারিতে ভালো ভালো সাহিত্যিক যারা, তাদের কোনো রকম, এমনকি বাংলাদেশে হুমায়ুন আহমেদ বা কয়টা বাড়িতে আছে। আমি সেইটা বলতে চাই যে আমাদের দেশে এত শিক্ষিত মানুষ, তারা এত সুন্দর বড় বড় ফ্ল্যাটে থাকেন, এত ভালো ভালো আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখেন ঘরদোর, কোনো একটা ঘরে বইয়ের আলমারি আছে? বইয়ের আলমারিটাকে তারা মনে করেন একটা মানে স্থান অকুপাই করে রাখা জিনিস। সেখানে আলমারিতে যদি আলমারি একটা থাকে, সেখানে দেখবেন সমস্ত সাজানো গোছানো জিনিস, সুভেনির, কবে ব্যাংককে গিয়েছিলেন সেই চিহ্ন, কবে চীন দেশে গিয়েছিলেন, কবে কলকাতায় গিয়েছে সেই চিহ্ন। বইয়ের আলমারি আছে? নাই। তো সুতরাং ছেলে মেয়েদেরকে আমি দোষ দেবো কি? তারা আজকে ছেলে মেয়ে, কালকেই তারা বড়, তারপরে তারা যুবক, এবং তারাই এই দেশটাকে চালাবে। তাদের ভেতরে সাহিত্যহীনতার চরম। তারা কিন্তু কোনো বই পড়ে আমরা কি না, তাদেরকে শুধু সেই পরিমাণ, পড়ার বই ছাড়া। সেই মানের সাহিত্যকে আমরা উপহার দিতে পারছি? অবশ্যই উপহার দিতে পারছি। সেই মানের সাহিত্য সবসময় ছিল, এখনো আছে, কিন্তু আপনাকে খোঁজার চোখ থাকতে হবে। কয়টি বাবা মা রাতেবেলা শোয়ার সময় বিছানায় একটা বই নিয়ে যান? আপনি সার্ভে করুন, হার্ডলি আপনি 1000-এর মধ্যে 10 জন পাবেন কিনা সন্দেহ। বাবা মা ঘুমাতে যান বই ছাড়া, টেলিভিশন দেখেন সব সময়, ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে অনেক রাত পর্যন্ত তারা টেলিভিশনে ওই সমস্ত হিন্দি সিরিয়াল দেখেন। কয়টি বাবা মা হাতে একটা শরৎচন্দ্র নিয়ে তারা ঘুমাতে যাচ্ছে, বা হাতে একটা হুমায়ুন আহমেদ নিয়ে তারা ঘুমাতে যাচ্ছেন? হার্ডলি আপনি পাবেন না। একটা সময় বা একটা বাচ্চাকে লিঙ্ক, বই পড়িয়ে, বাচ্চাকে পড়ে শুনিয়ে ঘুম সেটা পাড়াচ্ছেন। অসম্ভব। আমি দেখেছি ইংরেজের দেশে বাচ্চাকে বাবা মা ঘুম পাড়াবেন আলাদা রুমে, এবং ঘুম পাড়াবার আগে আধ ঘন্টা বাচ্চার সঙ্গে সময় কাটাবেন, বাচ্চাকে গল্প পড়ে শোনাবেন, ঠাকুরমার ঝুলি থেকে গল্প পড়ে শোনাবেন, ভালো ভালো বই থেকে গল্প পড়ে শোনাবেন, নীতিকথা পড়ে শোনাবেন, একটু বাচ্চাকে চুমো খাবেন, মাথার চুল ঠিক করে দেবেন, গায়ের কাঁথাটা ঠিক করে দেবেন, তারপরে তাদের সুন্দর করে বলবেন আমি পাশে ঘরে আছি, ভয় পেও না, তোমরা ঘুমাও। ভাই বোনরা ঘুমিয়ে পড়বে, খুব শান্তির সঙ্গে ঘুমায়। কয়টি বাবা মা তাদের ছেলে মেয়ে, যা ঘুমাতে যা, রাত হয়ে গেছে, চলে গেল তারা। তো সুতরাং এইভাবে তো আমরা মানুষ করতে পারবো না। এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন আসে যে আমাদের কিন্তু আমরা একটা ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং সবকিছু ডিজিটাল হচ্ছে বলে আমরা দাবি করছি। আমাদের বইও কিন্তু একটা ডিজিটাল জগতে প্রবেশ করেছে। আমরা সবকিছু এখন, বইয়ের আলমারির কথা বললেন, বইয়ের আলমারিতে যত বই জায়গা হয়, সব বই কিন্তু আমার স্মার্টফোনে জায়গা হয়। সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় কিন্তু আমি স্মার্টফোনেই সবকিছু, টিভি থেকে শুরু করে, মুভি থেকে শুরু করে, বই থেকে শুরু করে সবকিছু স্মার্টফোনে পাচ্ছি। আমরা তো তাহলে সেই জায়গায় পৌঁছাতে পারছি না, সেটা কি আমাদের ব্যর্থতা না? এটা তো ভয়াবহ একটা অবস্থা। যখন আমি বইয়ের পাতা হাত দিয়ে দেখছি না, বইয়ের গন্ধ শুনছি না, বইয়ের পাতা উল্টাচ্ছি না, এটা ভয়াবহ। ইলেকট্রনিক আমাকে কি দেবে? তাহলে আমি ডিজিটাল বাচ্চাই তৈরি করব তো। আমার বাচ্চাও ডিজিটালাইজেশন হয়ে যাবে। আমি ডিজিটাল বাচ্চা তৈরি করে আমার সমাজের কি উপকার হবে? আমাকে ইউ হ্যাভ টু গো টু দি বেসিক। যখন আমরা খেতে বসে বিসমিল্লাহ বলে ভাতে হাত দিই, তাই ডিজিটাল বাচ্চা তো তখন আর ওই ডিজিটালি তখন সব কিছু করবে। এটা তো হওয়া সম্ভব নয়, এটা হওয়া সম্ভব নয়। আজান দিতে গেলে একটা মুয়াজ্জিনকে উপরে উঠে মিনারে ও আজান দিতেই হবে, ক্যাসেটে আজান দিলে চলবে না। আমি কিন্তু এক জায়গায় যদি ছলচাতুরি করি, আরেক জায়গায় আমার ছলচাতুরি এসে যাবে। আমি বাচ্চারাতে বই তুলে দেবো না, ডিজিটাল বই পড়াবো। আমি ইলেকট্রনিক্সের দিকে বাচ্চাকে করছি, সে বইয়ের পাতা উল্টাবে না, ওই 3 নম্বর পাতায় এই কথাটা লেখা আছে, এটা একটু লিখে রাখি। নো, দ্যাট ক্যানট হ্যাপেন। আমরা বাচ্চা ভালো তৈরি করতে পারবো না। আমরা বিদেশিদের যা আছে, তারা যেরকম ওয়েল ইকুইপড,
তাদের সমাজ যেভাবে শক্ত বাঁধন দিয়ে তৈরি, তাদের সামাজিক যে সমস্ত সুযোগ সুবিধা আছে, এখনো আমাদের বাচ্চারা ওইখানে যেসব বাচ্চা মানুষ করি আমরা, আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওখানে, তারা প্রতি সপ্তাহে লাইব্রেরিতে যায়, ওই লাইব্রেরি থেকে তাকে 2টো বই দেওয়া হয়, বই পড়ে যখন বলা হয় যে গল্পটা বলো, তারা লাইব্রেরিয়ানকে গল্পটা বলে, তখন তার বুকে একটা স্টার, তার বইয়ে তার হাতে তার খাতা আছে একটা, সেই খাতায় 2টো রেড স্টার দেওয়া হলো। সে 2টো বই পড়েছে, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড পড়েছে, কি আরেকটি বই পড়েছে, বলে 2টো বই তুমি পড়েছো, তোমার খাতায় 2টো রেড স্টার জড়ো হলো। এটা আমাদের দেশে করি আমরা, এত বড় বড় সে কথা গর্বিত বলি, বোধ আমরা করে, ওয়েস্টের সে সঙ্গে গর্বিত পাল্লা বোধ করে। দিচ্ছি। ওয়েস্টার্ন যে মেকানিজম বাচ্চাদেরকে মানুষ করা, সেই মেকানিজম কি আমাদের আছে? বিন্দুমাত্র আছে? নো। সেটার কারণে আমাদের কি কোনো সাইকোলজিস্ট আছে স্কুলে বা কলেজে? আমি একটা সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছি যে আমি এটা যেতে চাই, বা আমার ভেতরে প্রায়শ বা আমার মধ্যে মনোমালিন্য, প্রায়শ বা আমার মধ্যে ঝগড়াঝাটি, সেই ঝগড়াটির ভেতর থেকে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা কি কোনো সাইকোথেরাপি পায়? চাইল্ড সাইকোলজিস্ট তো কোথাও নেই নাই। আসলে। আর ম্যাম, থাকলেও তাদেরকে আমরা আবার কোনো আলোচনায় পাত্তা ফিরছি, দেওয়া একটা বিরতি হয় না। নিয়ে ওকে, আসি। থ্যাংক ইউ। নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। আমরা অনেকক্ষণ ধরেই কথা বললাম এবং অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে আমাদের মানুষের মধ্যে যে সহিংস মনোভাব, সেটা হঠাৎ করেই না, আসলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলা যায়, এবং সেগুলো সামনে উঠে আসছে, এখন আরো বেশি প্রচার হচ্ছে, কিন্তু সেগুলো কমছে না। কিন্তু যেই দিকগুলো উঠে আসলো, সেই দিকগুলোর আসলে মীমাংসা কি? আইনের কথাই যদি ধরেন, ধর্মীয় অনুশাসনের কথা ধরেন, শিক্ষার কথা ধরেন, সব বিষয়েই যদি আমি বলি, উপায়টা আসলে কি এটা দূর করার? আমার মনে হয় আমাদের দেশে যারা সমাজ সংস্কারক আছেন এবং যারা নীতি নির্ধারণ করেন এবং যারা দেশকে কি বলবো, যে তাদের হাতে ক্ষমতা আছে দেশকে ইনফ্লুয়েন্স করার, তাদের কিন্তু খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতে বসা উচিত যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের এই সমাজটা নিয়ে কোন দিকে যাচ্ছি। আমার হাতে আধুনিক প্রযুক্তি ম্যাক্সিমাম চলে এসছে, কিন্তু আমার সমাজ, আমার মন মানসিকতা, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সব কিছু অনেক পেছনে আমরা পড়ে গেছি। আমরা একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করি আমাদের ক্ষমতা দিয়ে। আজকে আমি রাস্তার যানজটে যখন পড়ে থাকি, আমার তো মনে হয় আমি লাফিয়ে ঝাঁপিয়ে মানুষকে মেরে ফেলি। কেন করবো না? কারণ আমার যেখানে 10টায় যাওয়ার কথা, আমি 12টা পর্যন্ত রাস্তায় আটকে আছি। আমি কি মানুষ নই? আমার ভিতরে কি আনলিস্ট হবে না অ্যাগ্রেশন? অবশ্যই হবে। অথচ আমারই সামনে একজন পতাকা উড়িয়ে চলে যাচ্ছে সমস্ত লোকজনকে থামিয়ে। তো একটার সঙ্গে একটা কিন্তু আরেকটা লিঙ্ক। আমি একজনের বিচার করছি না, আরেকজনের বিচার করছি, তা কিন্তু হবে না। আমাকে চিন্তা ভাবনা করতে হবে খুব গভীরভাবে যে আমরা এই সমাজ নিয়ে কোথায় চলেছি, এই রাষ্ট্র নিয়ে কোথায় চলেছি। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের রাষ্ট্রে কিন্তু অনেক সম্ভাবনা আছে, আমরা অনেক দিক থেকে অনেক দূর এগিয়ে গিয়েছি। এ কথা এখন বলার অপেক্ষা রাখে না যে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়াবার একটা জাতি, কিন্তু এই সামাজিক এই অবক্ষয়গুলো আমাদেরকে টেনে পেছনে নিয়ে মানে সেই ধরনের যে পলিসি দরকার সবকিছু চিন্তা ভাবনা করে, সেই এগুলো পলিসিটা আমাদের এখনো কেউ টেনে নিচ্ছেন না। পেছনে নিয়ে যাচ্ছে। তা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একটা মানুষকে বাসে পুড়িয়ে মারছি, একটা মানুষকে পিটিয়ে মারছি, একটা মাকে পিটিয়ে মারছি, এটা তো কোনো দেশ হলো না, কোনো জাতি হলো না। ম্যাম, ভেতো আপনাকে বাঙালি তার ভেতো নাই, আমাদেরকে শেষ করতে অসংখ্য হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনো। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।